সন্ধ্যায় অফিস থেকে ফিরে সবেমাত্র নিজের ঘরে এসে ফ্যানটা চালিয়ে বসেছি। এমন সময় রূপু এসে আমার গলা জড়িয়ে ধরে ঝুলে পড়ল। রূপু হলো রূপকথা, আমার 6 বছরের ভাইজি, বাড়ির সকলের চোখের মণি। আমি ভুরু তুলে জিজ্ঞেস করলাম, কি খবর রূপু সোনা? আজ সারাদিন কতটা দুষ্টুমি করেছ শুনি একটু। সে যেন এই প্রশ্নের অপেক্ষাতেই ছিল। আধো আধো করে বলল, শোনো পিপি, পাপাকে বলে দিও পাপার সঙ্গে আমার কোনো কথাই নেই। পাপার সঙ্গে আড়ি 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 কাল যাব বাড়ি করে দিয়েছি। আমি ছদ্ম আশ্চর্য হওয়ার অভিনয় করে বললাম, আচ্ছা, এই তো ভীষণ বড় ধরনের সমস্যা মনে হচ্ছে। তা কি হয়েছে সেটা তো বলো। আড়ি কেন বাবার সঙ্গে? এমন সময় আমার মা ঢুকলো, হাতে একটা কাঁচের গ্লাসে দুধ নিয়ে। রূপু দেখেই ঘরময় ছোটাছুটি শুরু করে দিল। দুধ তার ভারী অপছন্দ। মা বলল, দেখছিস তো সারাটা দিন আমার উপর দিয়ে কী যে যায়। 70 পেরিয়ে গেছে আমার। সারা শরীরে ব্যথা, শুলো, রোগ বালায়, নানা রকম টেনশন নিয়ে আর পারি বল এই মেয়ে নিয়ে দৌড়োদৌড়ি করতে? আমার কি আর সেই বয়স আছে? নিজের মা তো গা ঝেড়ে ফেলে দিব্যি দায়সারা হয়ে গেল, আর আমার হয়েছে যত জ্বালা। সেই বিকেল থেকে এই দুধের গ্লাস নিয়ে ঝামেলা চলছে। বাবু স্কুল থেকে এসে একটু জোর গলায় বকতেই মেয়ের রাগ হয়ে গেছে। এইটুকু মেয়ে রাগের বেলায় নেই, রাগের ঠেলায় জগৎ অন্ধকার। মায়ের কথা শেষ না হতেই রূপু ঘাড় ঘুরিয়ে এদিকে ফিরল। পায়ে পায়ে খাটের পেছন থেকে আমার কোলের কাছে এসে দাঁড়িয়ে বলল, ঠাম্মাম, ও ঠাম্মাম, দুধটা দাও, আমি আর দুষ্টু করব না। বলে মায়ের থেকে গ্লাসটা নিয়ে এক হাতে নাক টিপে কোনো রকমে দুধটা গলাধঃকরণ করলো। আমি বুঝতে পারলাম কি তীব্র সেন্সিটিভ হয়ে গেছে এক রদ্দি মেয়েটা। কিছু বোঝে না, কিছু জানে না, অথচ মায়ের নাম শুনে একটা অপরাধ বোধ কাজ করে নিজের প্রতি। মা ঘর থেকে বেরিয়ে গেলে ওকে কোলের কাছে টেনে নিলাম। মাথায় হাত বুলিয়ে আস্তে আস্তে জিজ্ঞেস করলাম, রূপু সোনার কি মায়ের কথা মনে পড়ছে? একটু কথা বলবে নাকি মায়ের সঙ্গে? ফোন করে দেবো? মেয়েটা জোরে জোরে মাথা নেড়ে বলল, না না পিপি, বাবা বকা দেবে। আর মা তো আমার সঙ্গে ভালো করে কথাই বলে না। মা কোনো দিন আমাকে ফোনও করে না। কিছুক্ষণ মাটির দিকে তাকিয়ে থেকে আবার বলল, পিপি, আমার স্কুলে গেলে না মায়ের জন্য খুব মন কেমন করে জানো। স্কুলে সবার মা নিতে আসে, আমার তো দাদুন যায়। হ্যাপি বার্থডেতে আমার মাকে খুব দেখতে ইচ্ছে করে। বলে ঠোঁট ফোলাতে গিয়েও সামলে নিল। আমিও দীর্ঘশ্বাসটা চেপে গেলাম। মেয়েটা কবে এত বড় হলো? আমরা 2 ভাই বোন। দাদা আমার থেকে 8 বছরের বড়, হাই স্কুল টিচার। বিয়ে হয়েছিল প্রায় 10 বছর আগে। বৌদি প্রফেশনালি থিয়েটার করত। স্টেজ শো, রিহার্সাল, ওয়ার্কশপ, দূর দূরান্তে শো করার জন্য জন্মের পর থেকেই রূপু প্রায় মাছাড়া। প্রফেশনের পাশাপাশি প্যাশন বলে আমরাও বৌদিকে সবসময় সাপোর্ট দিতাম। দাদাই মেয়েকে প্রায় একা হাতে সামলেছে। মা বিরক্ত হতো বলে মেয়ের সমস্ত দায়িত্ব দাদা খুশি মনে পালন করত। ওর খাবার তৈরি করা থেকে শুরু করে খাবার খাওয়ানো, ন্যাপি বদলানো থেকে ফিডিং বোতল পরিষ্কার করা, রাতের পর রাত জাগা, জোরো কপালে জলপট্টি দিয়ে সারা রাত টেম্পারেচার মেপে সকালে ঘুম চোখে উঠে নাকে মুখে গুঁজে দৌড়তো। হাঁসফাঁস করে ফিরেই আবার মেয়ে নিয়ে পড়ে থাকতো। ওর জ্বর, পেট ব্যথা, বদহজমে কোথায় কখন কি ওষুধ আছে, কোনটা দরকার, সব ছিল দাদার কণ্ঠস্থ। টলমল পায়ে মেয়েকে হাঁটতে শেখানো থেকে শুরু করে ঘোড়া ঘোড়া খেলায় ঘোড়া হওয়া, মেয়ের হাতে খড়ি দেওয়ানো থেকে সরস্বতী পুজোয় প্রথম শাড়ি পরানো, চুল বেঁধে দেওয়া, সবেতেই দাদা সিদ্ধহস্ত। মেয়েরা তো মাতৃত্বকালীন ছুটি থেকে শুরু করে চাইল্ড কেয়ার লিভের সুবিধা পায়, কিন্তু বাবা আর মায়ের জোড়া দায়িত্বের মধ্যে পড়ে দাদাকে কখনো কখনো হাফ পে লিভ নিয়েও সামলাতে হয়েছে। সারাদিন ক্লাস করে স্কুল থেকে সন্ধ্যায় ফিরে মাঝরাত পর্যন্ত যখন গল্প বলে ঘুম পাড়াতো, তখন বৌদির প্রোডাকশনের গাড়ি দরজার সামনে।
গাড়ির শব্দে প্রায় ঘুমিয়ে যাওয়া মেয়ে জেগে উঠে দৌড়ে যেত সদর দরজায়। কিন্তু সারাদিন পর একরত্তি মেয়েটা মায়ের একটু আদর পেতে চেয়েও পেত শুধু বকাবকি, অবজ্ঞা আর অবহেলা। মুখ চুন করে ফিরত বাবার সঙ্গে শোয়ার ঘরে। তারপর ভোর রাত পর্যন্ত আমরা শুনতে পেতাম দুজনের তর্কাতর্কি, দোষারোপ। এভাবেই একসময় বোঝা গেল আর চলছে না। দ্য ম্যারেজ ইজ ওভার বলে বৌদি আলাদা হয়ে চলে গেল অন্য ফ্ল্যাটে, অন্য জীবনে। মেয়ের জন্য বিন্দু মাত্র ভাবনা না রেখে, মাতৃত্বের এক ফোঁটা দাবি না করেই। কিন্তু ম্যারেজ ওভার হলেও মেয়েকে ফেলে দিতে পারেনি তার বাবা। ওই মেয়ে আঁকড়ে পড়ে রইল দাদা। কলিং বেলের শব্দে আমার চিন্তার তাল কাটল। উঠে গিয়ে দরজা খুলে দিলাম। দাদা বাজার করে ফিরেছে। সকালে আমরা দুজনেই বেরোই বলে মাকে বাজারটা রাতেই করে দিতে হয়। দেখলাম দাদার গায়ের টি শার্ট ঘামে ভিজে জবজবে, চোখ মুখ লাল হয়ে গেছে। দাদা ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়ে একটা মিল্কি বার নিয়ে রূপুকে দিতে গেল। রূপু ঠোঁট ফুলিয়ে পিছনে ঘুরে দাঁড়ালো। দাদাও নাচরবান্দা, একটু রেগে না গিয়েও এক ফোঁটাও ধৈর্য না হারিয়ে ঠিক এদিক সেদিক করে বুঝিয়ে মেয়েকে কাছে টেনে নিল। কিছুক্ষণ পর আমি রান্নাঘরে চা করতে করতে শুনতে পেলাম বাপ বেটির খলবল করে কথা বলার আওয়াজ। মান অভিমান ভাঙার পালা চলছে তাহলে। প্রচণ্ড ভালো লাগা আর শান্তিতে হঠাৎ মনটা ভালো হয়ে গেল। আমাদের চারপাশে তো কত মা আছে যারা সন্তানকে মানুষ করছে একেবারে একা হাতে, একা জোরে। তাদের গল্প তো হামেশাই হয়। কিন্তু যেসব বাবারা নীরবে নিশ্চুপে মায়ের ভূমিকা পালন করে যাচ্ছে একান্তে, তারা খবরে আসে না। মা গর্ভধারণ করে আর পৃথিবীর আলো দেখায় বলেই সে মা, এটা অস্বীকার করা যায় না। কিন্তু শুধু জন্ম দিলেই তো মা হওয়া যায় না, বরং তার পরবর্তী কর্মগুলোর মধ্যে দিয়েই আস্তে আস্তে মা হয়ে উঠতে হয়। তাই সেই সব বাবাদের সিঙ্গেল ফাদার নয়, বরং সিঙ্গেল মাদার বলা হোক, যারা মায়ের মতো কঠিন কাজকেও সহজ করে নিয়েছে শুধুমাত্র সন্তানকে ভালোবেসে। কথাই বলে, মা হওয়া কি মুখের কথা? ছোট ছোট ফুলগুলো তো পৃথিবীতে নিজেরা আসেনি, আনা হয়েছে বলেই না ওরা এসেছে। পৃথিবীকে রঙিন করেছে। ওদের ভালোবাসুন, সেই সব বাবাদের পাশে থাকুন, কারণ সত্যিই মা হওয়া মুখের কথা নয়। আমরা সবাই দূরে ঠেলে দিলে ওরা যে অসহায় হয়ে যাবে, মরে যাবে সবুজ শৈশবটা। নিজেদের সমস্যা, জটিলতার দায়ভার ওদের উপর চাপাবেন না। ওদের কাজ যে বড্ড নরম, বড্ড অপরিণত, ওরা বইতে পারবে না। এরাই একদিন মহিরুহ হয়ে, বৃদ্ধ হয়ে ছায়া দেবে আপনাকে, আমাকে, আমাদের সকলকে। ধন্যবাদ। আজকের গল্পটি পার্বতী মোদকের লেখা থেকে সংগৃহীত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন। পরবর্তী এরকম ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নমস্কার।